আসসালামু আলাইকুম। পিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত বিএনপি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দূরপাল্লার ডিজেল চালিত বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ল, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন ও স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 5 মে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও হুমকি, শান্তি আলোচনায় বড় বাধা, ইরানি প্রেসিডেন্টের মন্তব্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার। গতরাতে জাতীয় সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের আনা আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা একথা বলেন। আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। মাননীয় স্পিকার, সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি, দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরের যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার ডিজেল চালিত আন্তঃজেলা যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। আরও কিছু বিষয় তাদের দাবি আছে, সব কিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে, যারা এই সেক্টরে যুক্ত, 11 পয়সা পার কিলোমিটার বাড়া না, সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে, যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের 36 জন প্রার্থী ও স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান বলেন, 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপি জোটের 36 জন, স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 13 জন প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াত জোট মনোনীত এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে যাচাই বাছাই করে জানা গেছে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আরপি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ বা চাকরি ছাড়ার 3 বছরের মধ্যে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সেই অনুযায়ী 11 দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দল ও জোটের বাইরে আলাদা আরও 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। 12টি বৈধভাবে গৃহীত হয়েছে, আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম। 22 তারিখে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উল্লেখ করেছিলাম যে মিস মনিরা শারমিন, ওনার কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল, সেগুলো আজকে 12টার মধ্যে জমা দেওয়ার জন্য তিনি এই ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা দিয়েছেন। তো আমরা সংরক্ষিত মহিলা আসন আইন এবং আরপিওর যে সংশ্লিষ্ট ধারা, সেগুলো দেখেছি এবং এখানে দেখা যাচ্ছে যে এটি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এক্ষেত্রে আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 26 এপ্রিল ইসিতে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে আগামী 27 ও 28 এপ্রিল।
আজ থেকে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ। শরীফুল ইসলামের রিপোর্ট। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আজ থেকে সারা দেশে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ 2026। আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত 23 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক ও পুষ্টিবিদরা বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধিতে শিশুদের অপুষ্টিহীনতাও দায়ী। তিনি বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, কিন্তু অনেক মাই তা করেন না। ফলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। পুষ্টি যে আমাদের শারীরিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, জাতি গঠনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং কিভাবে পুষ্টি গ্রহণ করা যায় এই জিনিসগুলি কিন্তু আমাদের সমষ্টিগতভাবে সকল জনসংখ্যার ভিতরে, জ্ঞানলব্ধ সকল মানুষের ভিতরে সেই জ্ঞানটা পৌঁছে দেই হবে এই সপ্তাহের সবচেয়ে সার্থকতা। অনুষ্ঠানে বক্তারা শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ও শারীরিক ও মানসিক বৃদ্ধিতে পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে 5 মে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 14 মে ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। পরে এই ট্রাইব্যুনালে পতিত আওয়ামী শাসনামলে শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ 3 অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার চতুর্থ সাক্ষীকে আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 11 মে ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা শেষে এই তারিখ ধার্য করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও হুমকি শান্তি আলোচনার বড় বাধা। ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইসরায়েলে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি অর্থহীন। লেবাননে নতুন করে ইসরায়েলের হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি ও শান্তি এখনও অনিশ্চিত। মাহফুজুর রহমানের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রদানকেই শান্তি আলোচনার জন্য প্রধান বাধা বলে মনে করে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, বিশ্ব আমেরিকার সীমাহীন কপট কথাবার্তা, দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সকল ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, যুদ্ধবিরতির শর্ত চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব নয়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজেদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমঝোতা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তাদের দুজনের কূটনৈতিক প্রচেষ্টায়
প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্ধারিত সময়ের জন্য বাড়িয়েছে এবং তারা স্থায়ী চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলি ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জার্মানির প্রেসিডেন্টের সঙ্গে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাব এরই মধ্যে ইউরোপের উপর ছড়িয়ে পড়েছে এবং তা আরও খারাপ হতে পারে বলে জার্মান প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে আশঙ্কা প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোগান। হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবার 2টি জাহাজ আটক করেছে ইরান। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করায় একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করাকে চরম সীমা লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে ইরান। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অনির্ধারিত মেয়াদ কখন শেষ হবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নির্ধারণ করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র কেরোলিন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট কঠোর কোনো সময়সীমা বেঁধে দেননি। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলির বিষয়ে ইরানের মতামতের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন। এদিকে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট আউন জানিয়েছেন, কাউকেই কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধাগ্রস্ত বা স্থিতিশীলতা নষ্ট করতে দেয়া হবে না। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টা থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের 16টি জেলার 152টি আসনে এই ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট চলে। প্রথম দফায় প্রায় 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। উত্তরবঙ্গের 8টি এবং দক্ষিণবঙ্গের 8টি জেলা মিলিয়ে মোট 16টি জেলার 152টি বিধানসভার আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হয়। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 1478 প্রার্থী। বিজেপির কাছে প্রথম দফার ভোট মূলত উত্তরবঙ্গ দখলের লড়াই। 2021 সালের নির্বাচনে এই 152টি আসনের মধ্যে বিজেপি 59টিতে জয়ী হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 93টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে গণতন্ত্রের উৎসব হিসেবে বর্ণনা করে রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ভোটারদের অবাধে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 294টি আসনে নির্বাচন এবার 2টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম দফার পর দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল, যেখানে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার 142টি আসনে লড়াই হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 4 মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও আজ ভোট গ্রহণ চলে। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট গ্রহণ হলেও তামিলনাড়ুতে 234টি আসনে এক দফাতে ভোট গ্রহণ হয়। এবার তামিলনাড়ুর 4023 জন প্রার্থী রয়েছেন, আর ভোটের ফল জানা যাবে 4 মে। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত 8:30টার দিকে জাতীয় সড়ক 135-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নেমে আসা একটি ঢালু রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটির সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় এবং পর্যায়ক্রমে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীনাথ আদিত্য এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক হিসেবে বর্ণনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। অর্থ লেনদেন ও স্বার্থের সংঘাত নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সুদান গুরুং বলেন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে বহাল থাকলে যেন কোনো স্বার্থের সংঘাত তৈরি না হয়, সে কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টার মাইক্রো ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে তার 25 লাখ রুপির শেয়ার বিনিয়োগ। তার বিরুদ্ধে সরকারি সম্পদ বিবরণীতে এসব শেয়ার উল্লেখ না করার অভিযোগ ওঠে। তবে গুরুং দাবি করেন, তার 2 কোটি রুপির বেশি শেয়ার বিনিয়োগ
মন্ত্রিপরিষদ ওয়েবসাইটে সম্পদ বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ আছে। তবে ব্যাখ্যা দেওয়ার পরও নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল সহ বিরোধী দলগুলো তার পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবি জানায়। গুরুংয়ের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রেস উপদেষ্টা দীপা দাহাল। তিনি জানান, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই পালন করবেন। নতুন সরকারে গুরুং দ্বিতীয় মন্ত্রী, যিনি পদত্যাগ করলেন। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শ্রমমন্ত্রীকে অপসারণ করা হয়েছিল। আবারও দেশের খবর। চট্টগ্রামে বাগেশ্বরী সঙ্গীতালয়ের ২১ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শেষ হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। বাগেশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি লায়ন কৈলাস বিহারী সেনের সভাপতিত্বে অদিতি সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সুরকার ও শিল্পী আব্দুর রহিম, ২১ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক যিশু সেন, সদস্য সচিব প্রকৌশলী রিমন সাহা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্ধশত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪,৮৩১.৭২, যা গতকালের চেয়ে শতকরা ০.২৩ ভাগ বেশি। এছাড়া সিএসসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১৩,০৬২.০৯, যা গতকালের চেয়ে শতকরা ০.২৬ ভাগ বেশি। আজ ২১৬টি কোম্পানির ৭৫,২০,০৩৯টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ২১,৫৬,৯৫,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৭৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার ১২২ টাকা ৭৫ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ২৫ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৭ টাকা ৯২ পয়সা, কানাডিয়ান ডলার ৮৯ টাকা ৭৮ পয়সা, হংকং ডলার ১৫ টাকা ৪৯ পয়সা, ইউরো ১৪৩ টাকা ৭০ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৭৬ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৩৪ পয়সা, কাতার রিয়াল ৩৩ টাকা ২৫ পয়সা, ইউএই দিরহাম ৩৩ টাকা ২ পয়সা, কুয়েতি দিনার ৩৯৫ টাকা ৮২ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ৫৫ পয়সা, থাই বাথ ৩ টাকা ৭৪ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩০ পয়সা, চীনা ইউয়ান ১৭ টাকা ৯৬ পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৬ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি, কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ১২টা ২৬ মিনিটে, ভাটা সকাল ৬টা ৩১ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৩৯ মিনিটে।